নমস্কার, নিউজ নাওয়ের পর্দায় রাত 10টার সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে রয়েছে আমি কাবেরী। প্রথমেই দেখে নেব হেডলাইন্স। দিল্লির নির্দেশ অনুসারে কাজ করবে রাজ্য সরকার। বাংলাদেশ প্রসঙ্গে দেওয়া প্রতিক্রিয়া জানিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন বৃহস্পতিবার, প্রচারের শেষ লগ্নে সক্রিয় শাসক বিরোধী উভয় শিবির। বাংলাদেশে অশান্তির জেরে সীমান্তে সতর্ক বিএসএফ। সাবরুমের মৈত্রী সেতুতে বাড়ানো হলো নজরদারি। রেল ব্রিজের উপর থেকে গোমতী নদীতে ছিটকে পড়ে মৃত্যু এক বহিরাজ্যের শ্রমিকের। ঘটনা উদয়পুর শালগড়ায়। রোজভ্যালির আমানতকারীরা ফিরে পাবে অর্থ। প্রথম কিস্তিতে 12 কোটি টাকা ফিরিয়ে দেবে ইডি। শেখ হাসিনার পদত্যাগের পর বাংলাদেশের সৃষ্ট অশান্ত পরিবেশের প্রেক্ষিত নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। কেন্দ্রীয় সরকারের সঙ্গে সমন্বয় সাধনের মাধ্যমে রাজ্য সরকার কাজ করবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বাংলাদেশের অশান্ত পরিস্থিতি নিয়ে কেন্দ্র সরকারের সঙ্গে রাজ্য সরকার প্রতিনিয়ত যোগাযোগ রাখছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। উদ্ভূত যে কোনো পরিস্থিতির মোকাবিলায় দিল্লির নির্দেশ অনুসারে কাজ করা হবে বলে স্পষ্ট বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। বাংলাদেশ লাগোয়া রাজ্যের আন্তর্জাতিক সীমান্তকে সুরক্ষিত রাখতে বিএসএফ ও আসাম রাইফেলস সহ অন্যান্য বাহিনীর সঙ্গে রাজ্য সরকার সমন্বয় সাধন করে নজরদারি চালাচ্ছে বলে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। আমার সাথে আমার কালকে একটা ওনাদের সাথে কথাবার্তা হয়েছে যাতে নজরদারি রাখা হয় এবং আমরা নজর রাখছি। দিল্লির সাথেও আমার কথাবার্তা হচ্ছে। তো এইগুলো যখন দিল্লির থেকে যে নির্দেশ আসবে সেই দিকে আমরা কাজ করব। এখন আমরা বলে দিয়েছি সমস্ত যে বর্ডারগুলো আছে। এই ব্যাপারে বিএসএফ এর ডিজির সঙ্গেও তিনি কথা বলেছেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্য সরকার পরিস্থিতির ওপর তীক্ষ্ণ নজর রাখছে বলেই আশ্বস্ত করেন তিনি। উদ্বেগজনক যে অবস্থা, তাতে আমাদের কোনো সমস্যা হচ্ছে কিনা আমার কাছে জানতে চেয়েছে। আমিও বললাম যে এখন পর্যন্ত তো সব ঠিকই আছে, কোনো সমস্যা। এদিন পঞ্চায়েত নির্বাচন নিয়েও প্রতিক্রিয়া দিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের একটি বক্তব্যের উল্লেখ করে এই প্রসঙ্গে কিছুটা তীর্যক সুরে তার সমালোচনা করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। বলেন, কোনো ইস্যু না থাকার কারণেই ইস্যুবিহীন কিছু জিনিস নিয়ে মাঠ ময়দান গরম করার চেষ্টা করছে বিরোধী শিবির। আমি বলেছিলাম যে আমাদের যে এবার ত্রিস্তরীয় পঞ্চায়েতে একটাও যেন না পায়। তো এটা তো বিজেপি পঞ্চায়েত নির্বাচনে ভালো ফল করবে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। তার দাবি, সাধারণ মানুষ বিজেপির সঙ্গে রয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ত্রিস্তর পঞ্চায়েতের 70% আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইতিমধ্যেই জয়ী হয়ে গেছে শাসক দল বিজেপি। বাদবাকি 30% আসনের জন্য ভোট গ্রহণ করা হবে বৃহস্পতিবার। মঙ্গলবার ছিল আনুষ্ঠানিকতার এই ভোটের জন্য সরব প্রচারের শেষ দিন। বৃহস্পতিবার ত্রিপুরায় অনুষ্ঠিত হতে চলেছে ত্রিস্তর পঞ্চায়েতের জন্য ভোট গ্রহণ পর্ব। পঞ্চায়েতের মোট 6370টি আসনের মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইতিমধ্যেই জয়লাভ করতে চলেছেন বিজেপির 4450 জন প্রার্থী। ফলে ভোট হবে মাত্র 1819টিতে। বিজেপি 1118টি আসনে, সিপিআইএম 1222টি, কংগ্রেস 731টি, ত্রিপুরামাথা 138টিতে, সিপিআইএমএল 5টিতে এবং নির্দল প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন মোট 127টি আসনে। পঞ্চায়েত সমিতির মোট 423 আসনের মধ্যে 235টি আসনে বিজেপি প্রার্থীরা জয়ী বলে ঘোষিত হবেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। জেলা পরিষদের 116টি আসনের মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় 20টিতে জয়ী বলেও ঘোষিত হবেন বিজেপি প্রার্থীরা। এদিকে বাদবাকি মাত্র 30% আসনে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে 30 কোম্পানি, কেন্দ্রীয় বাহিনী সহ প্রায় 10,000 নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে রাজ্য জুড়ে। এবারে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে সারা রাজ্যে মোট ভোট কেন্দ্রের সংখ্যা 2203টি। এর মধ্যে স্বাভাবিক ভোট কেন্দ্র 950টি, স্পর্শকাতর ভোট কেন্দ্র 1146টি এবং অতি স্পর্শকাতর ভোট কেন্দ্র রয়েছে 123টি। কেন্দ্রীয় বাহিনীকে স্পর্শকাতর এলাকা এবং আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্বে মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে রাজ্য নির্বাচন দপ্তর।
এদিকে 70% আসনে প্রার্থী দিতে না পারার কারণ হিসেবে শাসক বিজেপির ব্যাপক সন্ত্রাস দায়ী বলে অভিযোগ করেছে বিরোধী সিপিআইএম এবং কংগ্রেস। তবে বিরোধীদের এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে স্পষ্টীকরণ দিয়েছে ক্ষমতাসীন বিজেপি। পায়ের তলায় জমি না থাকার কারণেই বিরোধীরা 70% আসনে প্রার্থী দিতে পারেনি বলে দাবি করেছে শাসক বিজেপি। অপরদিকে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের জন্য সরব প্রচারের শেষ দিন ছিল মঙ্গলবার। যদিও মাত্র 30% আসনেই হবে প্রতিদ্বন্দ্বিতা, তবুও শেষ যুদ্ধটুকুতে সাফল্য পেতে এদিন জোর প্রচার করেছে শাসক বিরোধী উভয় দলই। এমনিতে কাগজ কলমে নির্বাচন অনুষ্ঠিত হতে চললেও যেখানে 70% আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী বলে ঘোষিত হবে শাসক দল, সেখানে স্রেফ গণতান্ত্রিক পরিকাঠামোকে উপস্থাপনের জন্যই এই আনুষ্ঠানিক ভোট, তা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বাংলাদেশে চলছে রাজনৈতিক অচলাবস্থা। এই অবস্থায় যাতে কোনো রকম অবৈধ অনুপ্রবেশ না হয় সেই লক্ষ্যে ত্রিপুরা বাংলাদেশ সীমান্ত এলাকায় নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। সিল করে দেওয়া হয়েছে ত্রিপুরা বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত। অবৈধ অনুপ্রবেশের আশঙ্কায় কড়া নজরদারি রাখা হয়েছে সাবরুমের ফেনী নদীর উপর গড়ে ওঠা মৈত্রী সেতুর উপরও। মৈত্রী সেতুর উপর দেওয়া হয়েছে কাঁটা তারের আনুমানিক 5 থেকে 7 লেয়ারের ব্যারিকেড। অতন্দ্র প্রহরীর মতো বিএসএফ জওয়ানরা নজর রেখে চলেছে মৈত্রী সেতু সহ সংশ্লিষ্ট এলাকার উপর। সীমান্তে যে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ রুখতে বিএসএফ এর সাথে তাল মিলিয়ে কাজ করে চলেছে পুলিশও, জানিয়েছেন সাবরুম থানার পুলিশ আধিকারিক। কারণ হলো আমার হায়ার অথরিটির নির্দেশে আর্ম ফোর্স নিয়ে 8-10 জন আর্ম ফোর্স নিয়ে টিএসআর এর জওয়ান নিয়ে আমি আইছি। এটা আমার হায়ার অথরিটির নির্দেশ। হায়ার অথরিটি মানে ওসি সাহেব বলছেন আর কি হয়েছে মৈত্রী। এখানে তো এমন কিছু না, এটা বাংলাদেশের পরিস্থিতির উপরে তো ডিপেন্ড করে আমাদেরকে এখানে ডিটেল করেছেন আর কি, বিএসএফ এর সঙ্গে থাকার জন্য মৈত্রী ব্রিজের এখানে। বাংলাদেশে ওই পারে এটা কোন জায়গা? এবারে এটা রামগড়। যে কোনো সময় যে কোনো কিছু যে কোনো সময় যে কোনো পরিস্থিতি, মানে আপনারা এভাবে অ্যালার্ট আছেন? হ্যাঁ এলাকা আছে। রেল ব্রিজের উপর থেকে গোমতী নদীতে ছিটকে পড়ে মৃত্যু এক শ্রমিকের ঘটনা উদয়পুর শালগড়ায়। নিহত শ্রমিক বহিরাজ্যের, নাম সুরেশ বাল্মীকি দাস। মঙ্গলবার উদয়পুর মহকুমা শালগড়া রেল ব্রিজে কাজ করতে গিয়ে ছিটকে পড়ে যান বহির্রাজ্যের এক শ্রমিক। এই ঘটনা দেখে অন্যান্য শ্রমিকরা গোমতী নদীতে ঝাঁপিয়ে পড়েন। ওই শ্রমিককে উদ্ধার করার চেষ্টাও করেন তারা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় উদয়পুর অগ্নি নির্বাপক দপ্তরে। ঘটনার খবর পেয়ে উদয়পুর থেকে অগ্নি নির্বাপক দপ্তরের একটি গাড়ি ছুটে যায় শালগড়া রেল ব্রিজ এলাকায়। এরপরে নদীতে পড়ে যাওয়া শ্রমিককে গোমতী জেলা হাসপাতালে উদ্ধার করে নিয়ে আসা হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। চিকিৎসক জানিয়েছেন মৃত শ্রমিকের নাম সুরেশ বাল্মীকি দাস, বয়স 35 বছর, বাড়ি বহির্রাজ্যে। বাল্মীকি দাস নামে একটি পেশেন্টকে ফায়ার সার্ভিস একটু আগে নিয়ে আসে। তো আসার পরে আমি ইসিজি করে দেখতে পারি যে সে মৃত। তো এখন পোস্টমর্টমের জন্য পাঠাবো, দেখি পোস্টমর্টম রিপোর্ট কি আসে। কিছু জানা গেছে কি কারণে বা কিভাবে কি ঘটনা ঘটেছে? যতটুকু জানতে পেরেছি যে ও রেল ব্রিজের, শালগড়া রেল ব্রিজের উপর থেকে নিচে পড়ে গেছে। রেল লাইনের কাজ করতে? হ্যাঁ, রেলের কাজ করতে, রেল লাইনের কাজ করতে। গোমতী নদীতে? গোমতী নদী। এখন কি উনি মারা গেছেন? মারা গেছে। ও নামটা কি স্যার বললেন? নামটা সুরেশ বাল্মীকি দাস, বয়সটা কত স্যার? 35। আমার অফিসে ফোন আসে যে শালগড়া যে রেল ব্রিজ আছে এখান থেকে একজন রেলওয়ে লেবার কাজ করতে গিয়ে নদীতে পড়ে গেছে। যেটা যথারীতি আমরা যাওয়ার পরে দেখি পাবলিক এবং তারা মিলিয়া এটা রেস্কিউ করে উপরে তুলছে। আমরা গিয়ে তারপরে গোমতী ডিস্ট্রিক্ট হসপিটালে এটাকে নিয়ে আসি। আর কি নামটা জানা গেছে কিছু? নামটা যে লগে যারা আসতো নামটা হচ্ছে সুরেশ বাল্মীকি দাস, বয়স হলো 35। উনি কি এখন সুস্থ না মারা গেছে? এটা তো ঠিক করতে পারতাম না, ডাক্তারের মানে অজ্ঞান অবস্থায় নিয়ে এসেছে না? অজ্ঞান অবস্থায় নিয়ে এসেছে। বর্তমানে সুরেশ বাল্মীকি দাসের মৃতদেহ ময়নাতদন্তের জন্য গোমতী জেলা হাসপাতালের মর্গে রয়েছে। ময়নাতদন্তের পরেই মৃত্যুর কারণ জানা যাবে বলে জানিয়েছেন চিকিৎসক। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। চিটফান্ড সংস্থা রোজভ্যালির প্রতারিত আমানতকারীদের জন্য সুখবর। পুজোর আগেই শুরু হয়ে যাবে তাদের টাকা ফেরানোর প্রক্রিয়া। রোজভ্যালি গ্রুপের 14টি ফিক্সড ডিপোজিট আগেই বাজেয়াপ্ত করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেই ডিপোজিটের 12 কোটি টাকা থেকে প্রথম দফায় প্রতারিত আমানতকারীদের টাকা ফিরিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে ইডি। ইডির সিজ করা রোজভ্যালির 14টি ফিক্সড ডিপোজিট বাবদ 12 কোটি টাকা হস্তান্তর করার নির্দেশ দিয়েছে আদালত, যাদের আমানতের পরিমাণ 200 টাকা থেকে 10,000-এর মধ্যে। প্রথম পর্বে অর্থাৎ পুজোর আগেই তাদের অর্থ ফেরানোর প্রক্রিয়া শুরু হয়ে যাবে জানিয়েছেন ইডি।
রোজভ্যালিতে প্রতারিত আমানতকারীর সংখ্যা প্রায় ৬০ লক্ষ। তাদের মোট আমানতের অঙ্ক প্রায় ৩.৫ কোটি টাকা। এখানে উল্লেখ করাই যেতে পারে, পশ্চিমবঙ্গের গণ্ডি ছাড়িয়ে ত্রিপুরায়ও রয়েছেন রোজভ্যালির প্রতারিতরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পরও সম্পূর্ণ শান্ত হয়নি বাংলাদেশ। বিভিন্ন জায়গায় চলছে গন্ডগোল। এই পরিস্থিতিতে মঙ্গলবার আগরতলার বর্ডার চেকপোস্ট দিয়ে দেশে ফেরত আসেন ইন্দো বাংলা যৌথ প্রজেক্টে কর্মরত ভারতীয়রা। তাদের বক্তব্য, তাদের ক্যাম্পে গোলমাল হয়নি ঠিকই, তবে আশেপাশের এলাকায় চলছে অশান্তি ও গন্ডগোল। এদিন বাংলাদেশ থেকে চিকিৎসার জন্য রাজ্যে আসেন বেশ কয়েকজন বাংলাদেশি নাগরিক। প্রসঙ্গত, শেখ হাসিনা পদত্যাগের পরও বাংলাদেশের বিভিন্ন জেলায় চলছে হামলা ও অশান্তি। এই ইন্দোবঙ্গ প্রজেক্টে তো সেখানে আমাদের রামরাইল বামনবেড়িয়া ওইখানে আমাদের ক্যাম্প অফিস ছিল। তো আমাদের 3টে ক্যাম্প আছে, 3টে ক্যাম্পে সবাই আমরা এক জায়গাতেই একত্রিত ছিলাম। ক্যাম্পে কোনো রকম ঝামেলা হয়নি, কিন্তু আশেপাশের অঞ্চলে অনেক জায়গায় অনেক অপ্রীতিকর অনেক ঝামেলা অনেক ঝঞ্ঝাট হয়েছে। তো সেই জন্যই আবার যখন কাজও বাংলাদেশের মাইনিং সিং। নাম কি আপনার? এখন বাংলাদেশের পরিস্থিতি কি? গতকালকে আমরা যতদূর জানি যে ক্র্যাকডাউন হয়েছে, এখন স্বাভাবিক আছে, নরমালি আছে। আপনি কি মানে কি উদ্দেশ্যে আগরতলা এসেছেন আপনারা? আমরা একজন বিধায়ক, নির্বাচিত জনপ্রতিনিধি, তার কাছে নিরাপত্তার আশা করে সাধারণ মানুষ। তবে বিশালগড় বরাবরই উলট পুরাণের জায়গা। এবার নিজেই খুন হবার আশঙ্কা প্রকাশ করে সামাজিক মাধ্যমে পোস্ট করলেন বিধায়ক সুশান্ত দেব। তার এই পোস্টকে ঘিরে সৃষ্টি হয়েছে ব্যাপক চাঞ্চল্য ও জল্পনা। সামাজিক মাধ্যমে বিধায়ক সুশান্ত দেব যে পোস্ট করেছেন তাতে তিনি টেনে নিয়েছেন বিশালগড়ের বিধায়ক গৌতম দত্ত ও পরিমল সাহার খুনের প্রসঙ্গ। দুই বিধায়কের খুনের কথা উল্লেখ করে তার সঙ্গে নিজের প্রাণহানির আশঙ্কাও প্রকাশ করেছেন বিধায়ক। জানিয়েছেন যদি তার কিছু হয় তবে তার মায়ের চোখের জলকে যেন সম্মান দেওয়া হয়। তরুণ দুর্গেই বিজেপি বিধায়কের পোস্ট ঘিরে বিশালগড় সহ সারা রাজ্যে সৃষ্টি হয়েছে ব্যাপক চাঞ্চল্য। উঠে আসছে নানান তথ্য। তবে বিশ্বস্ত সূত্রের খবর, রাজনৈতিক আধিপত্য নিয়ে বিশালগড়েরই আর এক প্রভাবশালী গোষ্ঠীর সঙ্গে বর্তমানে বিধায়ক গোষ্ঠীর চলছে গরম ঠান্ডা লড়াই। ক্ষমতার আধিপত্য আর আর্থিক আধিপত্যকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে অস্ত্রের ঝঞ্ঝারা নিয়েও বেশ কয়েকবার প্রত্যক্ষ করেছেন বিশালগড়ের মানুষ। বিজেপি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করলেও ঘটনা যে অনেক দূর গড়িয়ে গেছে তা বর্তমান বিধায়কের এই পোস্ট থেকেই পরিষ্কার বোঝা যাচ্ছে বলে স্থানীয় রাজনৈতিক মহলের ধারণা। খোদ শাসক দলীয় একজন দাপুটে বিধায়ক যদি খুন হবার আশঙ্কায় ভোগেন, তবে বিশালগড়ের সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা কতটুকু, সেই প্রাসঙ্গিক বিষয় নিয়েও দেখা দিয়েছে গভীর প্রশ্ন। প্রসঙ্গত বলা যায়, রাজনৈতিক আধিপত্য নিয়েই খুন হয়েছিলেন বিধায়ক গৌতম দত্ত ও পরিমল সাহা। বিজেপি টপ ব্রাস যদি শক্ত হাতে অশান্ত বিশালগড়ে দলীয় কোন্দলকে সামাল না দেয়, তবে অদূর ভবিষ্যতে পরিস্থিতি যে নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে তা সুশান্ত বাবুর পোস্ট থেকেই পরিষ্কার বোঝা যায়। এমনই অভিমত স্থানীয় রাজনৈতিক মহলের। পঞ্চায়েত নির্বাচনের আগে ইতিমধ্যেই তপ্ত বিশালগড়ে কার দিকে ইঙ্গিত করে সুশান্ত দেব এই পোস্ট করলেন, সেই বিষয় নিয়েও সরগরম গোটা বিশালগড়। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। জীবন ও স্বাস্থ্য বীমায় জিএসটি প্রত্যাহারের দাবিতে সরব বিরোধী শিবির। সংসদের বাইরে বিক্ষোভ ইন্ডিয়া জোটের। হাজির ছিলেন খোদ বিরোধী দলনেতা রাহুল গান্ধীও। মঙ্গলবার সকালে সংসদের বাইরে হাতে প্লে কার্ড নিয়ে বিক্ষোভ দেখান ইন্ডিয়া জোটের সদস্যরা। বিক্ষোভে সামিল হন রাহুল গান্ধী, শরদ পাওয়ার, রাঘব চাড্ডাও। জীবন এবং স্বাস্থ্য বীমার প্রিমিয়ামে জিএসটি প্রত্যাহারের দাবিতে সংসদ চত্বরে বিক্ষোভ দেখান তারা। জীবন বীমা এবং স্বাস্থ্য বীমার প্রিমিয়ামে 18% জিএসটি প্রত্যাহারের আর্জি জানিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণকে চিঠি দিয়েছিলেন মোদী মন্ত্রিসভার সদস্য তথা প্রবীণ বিজেপি নেতা নীতিন গডকরি। তবে এ বিষয়ে আমল দেয়া হয়নি বলেই অভিযোগ। বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতনে প্রশ্নের মুখে দাঁড়িয়েছে ভারত বাংলাদেশের মধ্যে হওয়া 10টি চুক্তি। প্রশ্নচিহ্নের মুখে রয়েছে আগরতলা আখাউড়া রেল মৈত্রী সেতুর মতো গুরুত্বপূর্ণ প্রকল্পগুলিও। এই নিয়ে তুলে ধরা হচ্ছে নিউজ নাওয়ের বিশেষ প্রতিবেদন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যেই পদত্যাগ করে দেশ ছেড়েছেন। বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বৈঠকে উপস্থিত ছিলেন এনএসএ অজিত ডোভাল, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ অন্যান্যরা। এদিকে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি প্রভাব ফেলবে ভারতেও।
গত 22শে জুন বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে ভারত সফরে এসেছিলেন শেখ হাসিনা। এই সময় দুই দেশের মধ্যে তিস্তা প্রকল্প সহ 10টি চুক্তি স্বাক্ষরিত হয়। সমঝোতা হয় দীর্ঘ অমীমাংসিত তিস্তার জলবন্টন বিষয়টি নিয়েও। সিদ্ধান্ত হয় ভারত থেকে কারিগরি দল বাংলাদেশে যাবে। এই চুক্তিটি গুরুত্বপূর্ণ ছিল কারণ ভারতের আপত্তি সত্ত্বেও চীন প্রায় $1 বিলিয়ন এই প্রকল্পের দিকে নজর রাখছিল। এর পাশাপাশি ডিজিটাল সেক্টর, মেরিটাইম, রেলওয়ে, চিকিৎসা ও মহাকাশ চুক্তি সহ অনেক গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করেছিল উভয় দেশই। এর পাশাপাশি সবুজ অংশীদারিত্ব সংক্রান্ত গুরুত্বপূর্ণ চুক্তি, দুই দেশের মধ্যে রেল যোগাযোগ বাড়াতে চুক্তি, ভারত বাংলাদেশের নাগরিকদের জন্য মেডিকেল ভিসার সুবিধা, সাম্প্রদায়িক গবেষণা এবং সাম্প্রদায়িক সহযোগিতা চুক্তি, মহাকাশের ক্ষেত্রে সহযোগিতার চুক্তি, নিরাপত্তা ও কৌশলগত বিষয় পারস্পরিক সহযোগিতার চুক্তি, স্বাস্থ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা এবং মৎস্য চুক্তি হলো উল্লেখযোগ্য। বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকাকালীন শেখ হাসিনা যেভাবে ভারতকে প্রাধান্য দিয়েছেন এবং তিস্তা চুক্তির মাধ্যমে চীনকে কড়া বার্তা দিয়েছেন তা ভারত সরকারের বড় সাফল্য হিসেবেই বিবেচনা করা হচ্ছে। তবে এখন বাংলাদেশে অভ্যুত্থানের পর এসব চুক্তির উপর প্রভাব কি পড়বে, মোদী সরকার এই পরিস্থিতি কিভাবে সামলাবে, প্রশ্ন উঠছে তা নিয়েও। প্রতিবেশী এই দেশটিতে গঠিত পরবর্তী সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক কেমন হবে তা নিয়েও চলছে জোর জল্পনা। এদিকে দেশের মুক্তিযুদ্ধে ভারতের অবদানের কথা মাথায় রেখে ত্রিপুরার সঙ্গেও একটি আত্মিক সম্পর্ক গড়ে উঠেছিল বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক আদান প্রদান থেকে শুরু করে আরো অন্যান্য বিষয়েও ত্রিপুরা বাংলাদেশের মধ্যে গড়ে ওঠে মিত্রতা। এই সুসম্পর্কের কারণে আগরতলা আখাউড়া রেল যোগাযোগের কাজ দ্রুততার সঙ্গে সম্পন্ন হয়েছে। এমনকি পণ্যবাহী ট্রেনের ট্রায়াল রানও অনুষ্ঠিত হয়। তা চালু হওয়ার কথা ছিল আগামী কয়েক মাসের মধ্যেই। উদ্ভূত পরিস্থিতিতে এই আগরতলা আখাউড়া রেল যোগাযোগ কবে নাগাদ চালু হবে তা কিন্তু বলা যাচ্ছে না নিশ্চিত করে। ঠিক তেমন ভাবে সাব্রুমের ফেনী নদীর ওপর গড়ে ওঠা মৈত্রী সেতু শুধুমাত্র যাত্রী পারাপারের অপেক্ষায় ছিল। আগস্ট মাসে তা শুরু হওয়ার কথা থাকলেও এটিও এখন রয়ে গেল অনিশ্চয়তার পর্যায়ে। একই সঙ্গে আগরতলা স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে বিভিন্ন পণ্য সামগ্রী ত্রিপুরায় আসত এবং ত্রিপুরা থেকেও বিভিন্ন পণ্য সামগ্রী যেত বাংলাদেশে। ফলে উভয় দিকেরই সুদৃঢ় হয়েছিল অর্থনীতি। তবে বাংলাদেশের বর্তমান পরিস্থিতির কারণে কবে নাগাদ এই স্থলবন্দর দিয়ে বাণিজ্যের আদান প্রদান ঘটবে তা কিন্তু এখনই বলা যাচ্ছে না নিশ্চিত করে। একই অবস্থা সোনামুড়ার শ্রীমন্তপুরেও। অন্যদিকে বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরো সুদৃঢ় করতে সাব্রুমে বহু কোটি টাকা ব্যয় করে গড়ে উঠেছে স্পেশাল ইকোনমিক জোন, যেখানে ত্রিপুরা সহ গোটা উত্তর পূর্বাঞ্চলের ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে শুরু করে ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোগীদের নিয়ে বাণিজ্যিক সম্পর্ক সুদৃঢ় করার চেষ্টা করা হয়েছিল। বর্তমান পরিস্থিতিতে তাও ভেস্তে যেতে পারে বলে মনে করেছেন রাজনৈতিক তথ্যবিজ্ঞ মহল। দুই দেশের মানুষের, বিশেষ করে সীমান্ত পারাপারের লোকেদের অর্থনীতির বিকাশ ঘটাতে ত্রিপুরায় গড়ে উঠেছিল বেশ কয়েকটি সীমান্ত হাট। তেমনই ভাবে আরো কয়েকটি সীমান্ত হাট চালু করার উদ্যোগও নেওয়া হয়েছিল দুই দেশের তরফেই। আগামী দিনে এই হাটগুলির কি হবে তাও কিন্তু বলা যাচ্ছে না নিশ্চিত করে। নতুন সীমান্ত হাট বাদ দিলেও বর্তমানে যেগুলি রয়েছে সেগুলি কবে নাগাদ পুনরায় চালু হবে তারও নেই কোনো নিশ্চয়তা। বাংলাদেশের বর্তমান পরিস্থিতির কারণে শুধু ত্রিপুরা নয়, ব্যবসা বাণিজ্যের দিক দিয়েও ক্ষতির সম্মুখীন হতে পারে গোটা উত্তর পূর্বাঞ্চল। একদিকে মেঘালয়ের ডাউকি সহ আসাম এবং ত্রিপুরার সীমান্ত পথ দিয়ে বাংলাদেশের উপর দিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নানা পণ্য সামগ্রী প্রবেশ করত। বাংলাদেশের জলপথ ব্যবহার করে পণ্য সামগ্রীগুলি নিয়ে আসায় পরিবহন খরচও অনেকটাই কম পড়ত। তা যদি বন্ধ হয়ে যায় তাহলে ভারতের বিভিন্ন রাজ্যের উপর দিয়ে সড়ক পথে পণ্য সামগ্রী নিয়ে আসলে স্বাভাবিকভাবেই বেড়ে যাবে পরিবহন খরচও। ফলে সাধারণ মানুষকে জিনিসপত্র ক্রয় করতে হবে বর্তমানের চাইতে অধিক মূল্য দিয়ে। তাই বর্তমানে বাংলাদেশের ওপর দিয়ে ভারতের আসাম, ত্রিপুরা, মেঘালয় সীমান্ত পথে পুনরায় কবে নাগাদ পণ্য সামগ্রী আসবে তা কিন্তু এই মুহূর্তে বলা যাচ্ছে না নিশ্চিত করে। অন্যদিকে ত্রিপুরায় ভারতের বিভিন্ন রাজ্য থেকে মাছ আমদানি হলেও বাংলাদেশের কিন্তু একটা বড় অংশের মাছ রপ্তানি করে রাজ্যের চাহিদা পূরণ করে আসছে অনেক দিন ধরেই। এক্ষেত্রেও কিছুটা অসুবিধার সম্মুখীন হবে ত্রিপুরা বলে মনে করছেন ব্যবসায়িকদের একাংশ। সব মিলিয়ে বাংলাদেশের এই উদ্ভূত পরিস্থিতি ছোট্ট রাজ্য ত্রিপুরার পাশাপাশি গোটা উত্তর পূর্বাঞ্চল এবং সার্বিকভাবে দেশের পররাষ্ট্র নীতির ওপর প্রভাব পড়বে বলেই মনে করছেন রাজনৈতিক তথ্যবিজ্ঞ মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। দপ্তরের আধিকারিক ও কর্মীদের গাফিলতিতে সরকারি পরিশোধিত পানীয় জল থেকে বঞ্চিত গিরিবাসীরা। এই অভিযোগ বিলাইহাম এডিসি ভিলেজের বাসিন্দাদের।
মুগিয়াগামী ব্লকের বিভিন্ন ভিলেজ এলাকায় পানীয় জলের সমস্যা দীর্ঘদিনের। এ নিয়ে ডেপুটেশন, সড়ক অবরোধ সহ নানা আন্দোলন চলেছে দীর্ঘ সময় ধরে। এই সমস্যার ভুক্তভোগী গ্রামগুলির মধ্যে নোনাছড়া, কাকড়াছড়া, বিলাইহাম, 18 মুড়া অন্যতম। বিশেষ করে বিলাইহাম এলাকার মানুষের জলের সমস্যার কথা চিন্তা করে এলাকার জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের মাধ্যমে প্রায় 150 পরিবারের জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছিল বছর 2 আগে। স্থানীয়দের জন্য 2 বছর আগে বিলাইহাম এলাকায় পরিশোধিত পানীয় জল সরবরাহের জন্য DWS দপ্তরের মাধ্যমে পাইপলাইন করে জলের ব্যবস্থা করা হয়। তবে অভিযোগ, এই পাইপলাইনের জলের বাস্তবেই মানুষের কোনো উপকার হয়নি, কারণ সাপ্লাই প্ল্যান্টগুলিতে যে জল আসে তা সম্পূর্ণ পানের অযোগ্য। এলাকার বাসিন্দাদের অভিযোগ, DWS মুগিয়াগামী অফিসের গাফিলতির কারণেই আয়রন মিশ্রিত জল প্রতিনিয়ত সরবরাহ করা হচ্ছে। এই বিষয়ে বারবার মুগিয়াগামী DWS অফিসে জানিয়েও কাজ কিছুই হচ্ছে না। ফলে বাধ্য হয়ে ছড়া কিংবা পাহাড়ের জলই ব্যবহার করতে হচ্ছে তাদের। গর্ত এবং এই ধরনের জল পান করে নানা রোগে ভুগছে এলাকার শিশু থেকে বৃদ্ধ। তুই রোগ ভাই অসুবিধা ভাই সাগারি তুই হামিয়া মানুঙো ওকে ও লঙ্গা বিসিঙো থাংখাও মানুঙো তুই সাক লং থু আরো জাগাবো ব্রও তুই তং থাং মানুঙো চুং থাক তো তুই রান সমজ জরা ভাইকে হাগন চিত্র খে আখে মানুঙো চুং খে বার সাওন খে ওয়া তুই ফাই তো মবা আং ফকে বক খান ফক তুই কাও তাও খে কাইয়া তুই সাপ্লাই রগলে তো সাপ্লাই তো মনো হিচায়া আইরম বা মংমাইয়া সাপ্লাই প যে পারা খামনা মাইকেন তিন নং ফেন বাকে স্র নো bo supply chaya ba ya po ti kwan mas mi po tau se manyo নিন বুং সালে oliro পারান মুকে bilaha বুসু পরিবার তাও der so poribar যতন মাইকেন তিন নং মাতো বাকে স্র নো মানু এদিকে জল সরবরাহ করার দায়িত্বে থাকা পাম্প অপারেটরের কাছে এই বিষয়ে জানতে চাইলে তিনি অকপটে এর সত্যতা স্বীকার করেন। তিনি জানান, উনি নিজে কয়েকবার মুগিয়াগামী DWS অফিসে গ্রামবাসীদের সমস্যার কথা জানিয়েছেন, কিন্তু অফিসের কর্তারা এ বিষয়ে কর্ণপাত করেননি। এখন দেখার এই সমস্যার ঠিক কবে নাগাদ সমাধান হয়। তেলিয়ামুড়া থেকে সঞ্জিত দাসের রিপোর্ট, নিউজ নাও। বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে নির্বাহী আদেশে নিঃশর্ত মুক্তি দেওয়া হয়েছে মঙ্গলবার। বঙ্গভবনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে 3 বাহিনীর প্রধানেরা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বৈঠকের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়েছে। এছাড়া 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত বৈষম্য বিরোধী আন্দোলন ও বিভিন্ন মামলায় আটককৃতদের মুক্তি দেওয়া শুরু হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এদিকে মঙ্গলবারই দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। মঙ্গলবার বিকেলে রাষ্ট্রপতির প্রেস উইংয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে 3 বাহিনী প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের বৈঠকের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে জাতীয় সংসদ বিলুপ্ত করা হয়েছে। আজকেও অনেক জায়গায় বিক্ষিপ্ত, অনেক জায়গায় ভাঙচুর এবং লুটপাটের ঘটনা ঘটছে। এটা খুবই দুঃখজনক। আমরা আশা করব যারা এই ধরনের কাজের সঙ্গে যারা জড়িত আছেন, অন্তত এই লুটপাট থেকে আপনারা বিরত থাকবেন এবং দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য সর্বস্তরের মানুষকে আমি আহ্বান জানাবো। আজকে স্বৈরাচার শাসনের পতন হয়েছে, এখন দেশ গড়ার সময়। ভারতের ৭৮তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে দক্ষিণ ত্রিপুরা জেলাভিত্তিক কার্যক্রমের অঙ্গ হিসেবে মঙ্গলবার বিলোনিয়া ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজের কনফারেন্স হলে আজাদি বাল্যবিবাহ সে নামক এক সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে মূলত শিশুদের বাল্যবিবাহ রোধ এবং অল্প বয়সে গর্ভধারণ না করার বিষয়ে বিশেষভাবে সচেতন করা হয়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজের ইন্টারনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল, এনসিসি এবং এনএসএস এর যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডক্টর বিমলা কিশোর আচার্য, ভূবিদ্যা বিভাগের অধ্যাপিকা ডক্টর প্রস্মিতা সরকার সহ কলেজের ছাত্রছাত্রীরা। এই সচেতনতা ক্যাম্পেইনের পৌরোহিত্য করেন কলেজের অধ্যক্ষ ডক্টর মনোরঞ্জন দাস। আমরা সকলে জানি কেন আমরা এখানে উপস্থিত হয়েছি। আজকের যে অনুষ্ঠান খুব তাৎপর্যপূর্ণ, বিশেষ করে যারা আমরা কলেজে পড়ছি
তাদের জন্য। আজকে আমাদের যে আলোচনার মুখ্য বিষয় হচ্ছে বাল্য বিবাহ রোধ এবং কম বয়সে গর্ভধারণ থেকে মেয়েদের বাঁচানো। আমরা সকলে জানি এই সামাজিক বিধি আজকে প্রথম শুরু হয়নি। ঐতিহাসিকভাবে যদি দেখা হয়, অতি প্রাচীন কাল থেকে সমগ্র পৃথিবীতে এই বাল্যবিবাহ ব্যবস্থা ছিল। সোমবার শেখ হাসিনা সরকারের পতনের পর এখনো পর্যন্ত কোনো অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হয়নি বাংলাদেশে, জারি রয়েছে অচলাবস্থা। এদিকে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকেই অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দেখতে চান ছাত্র আন্দোলনের নেতৃত্বরা। তবে হাল ধরতে পারেন খালেদা জিয়ার পুত্র তারেকও। শেখ হাসিনা সরকারের পতনের 24 ঘন্টা পার হয়ে গেলেও মঙ্গলবার পর্যন্ত কোনো অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হয়নি বাংলাদেশে। স্বাভাবিক কারণেই অচলাবস্থা জারি রয়েছে ভারতের এই প্রতিবেশী দেশটিতে। এদিকে নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের রূপরেখা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মঙ্গলবার ভোর 4টার দিকে সমন্বয়ক আসিফ মাহমুদের ফেসবুকে দেওয়া এক ভিডিও বার্তায় এই ঘোষণা দেন আন্দোলনের সমন্বয়করা। ভিডিও বার্তায় সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, অন্তর্বর্তীকালীন সরকার গঠনের রূপরেখা দিতে আমরা 24 ঘন্টা সময় নিয়েছিলাম, কিন্তু জরুরি পরিস্থিতি বিবেচনায় এখনই রূপরেখা ঘোষণা করছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি ডক্টর মুহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে ছাত্র নাগরিক অভ্যুত্থানের অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। তার সঙ্গে আমাদের কথা হয়েছে, তিনি দায়িত্ব নিতে সম্মত হয়েছেন। এই সমন্বয়ক আরো বলেন, আমরা সকলের মধ্যে সরকার গঠনের প্রক্রিয়া দেখতে চাই। রাষ্ট্রপতির কাছে অনুরোধ থাকবে ডক্টর মুহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হোক। অন্তর্বর্তীকালীন সরকারের বাকি সদস্যদের নামও আমরা ঘোষণা করব। এর আগে সারা দেশে সহিংসতা এবং লুটপাট রোধে ওয়ার্ড ভিত্তিক সাম্প্রদায়িক সম্প্রীতি ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষা কমিটি গঠনের আহ্বান জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ। সোমবার রাত 1টায় তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে এক পোস্ট করে এই আহ্বান জানান। সিদ্ধান্ত নিয়েছি যে সর্বজন গ্রহণযোগ্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথেও আমাদের কথা হয়েছে। তিনি ছাত্র জনতার আহ্বানে বাংলাদেশকে রক্ষা করতে এই গুরু দায়িত্ব নিতে সম্মত হয়েছে। আমরা সকালের মধ্যেই আমরা এই সরকার গঠনের প্রক্রিয়া দেখতে চাই। এদিকে মঙ্গলবার সরকারি নির্দেশিকা জারি করে প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপি নেত্রী খালেদা জিয়াকে স্থায়ীভাবে মুক্তি দেওয়া হয়। পাশাপাশি বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের বেঁধে দেওয়া সময়ের মধ্যেই সংসদও ভেঙে দিলেন দেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। গণবিক্ষোভের জেরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইস্তফা এবং দেশত্যাগের পরে নাটকীয় পরিবর্তন হয়েছে বাংলাদেশের রাজনীতিতে। এই পরিস্থিতিতে খালেদার পুত্র লন্ডন প্রবাসী তারেক বিএনপির হাল ধরতে পারেন বলে উল্লেখ করেছে বাংলাদেশের গণমাধ্যম। খালেদা এবং তারেক দুজনেই সোমবার পৃথক বিবৃতিতে শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছেন দেশবাসীর কাছে। ঢাকা থেকে মনির হোসেনের রিপোর্ট, নিউজ নাও। বিভিন্ন দাবি দাওয়া নিয়ে মঙ্গলবার ভুতুরিয়াস্থিত ত্রিপুরা বিদ্যুৎ দপ্তরের ডেপুটেশন প্রদান করেন ভিশন প্লাস 1912 বিদ্যুৎ দপ্তরের কর্মীরা। তাদের অভিযোগ, নির্ধারিত সময়ের চেয়ে তাদের কাজের পরিমাণ বেশি, নির্ধারিত হারে তাদের বেতন দেওয়া হচ্ছে না বলে অভিযোগ জানান বিদ্যুৎ কর্মীরা। এই সমস্ত দাবি দেওয়া পূরণের জন্য নিগমের এমডির কাছে ডেপুটেশন প্রদান করা হয়েছে বলে জানান ডেপুটেশন প্রদানকারী বিদ্যুৎ কর্মীরা। দীর্ঘদিন ধরে সেটা 12 ঘন্টা করে আমরা ডিউটি করাইতেছে। যদি আমরা গভর্নমেন্টের ওয়ার্ক অর্ডারে আমরা 8 ঘন্টা ডিউটি, স্যালারিও বেশি, আমরা স্যালারি ঠিকমতো দিতেছে না তারা। আর বিভিন্ন আমরা কাগজপত্র চাকরির ঝামেলা বেরিয়েছে, যেমন ইপিএফ, ইন্স্যুরেন্স, অনেক কিছু নাই আমরা, ঠিক আছে, তারা এখন দেখাইতে পারতেছে না ঠিকভাবে। বাংলাদেশের চলমান অগ্নিগর্ভ পরিস্থিতিতে দেশের 29টি জেলায় আক্রান্ত সংখ্যালঘুরা। রামকৃষ্ণ মিশন, ইসকন সহ 9টি মন্দিরে হামলা ভাঙচুর করেছে তথাকথিত মুক্তিকামীরা। ফেনী শহরের দুর্গা মন্দিরে হামলা, দিনাজপুরের পার্বতীপুর
কালী মন্দির সহ 5টি মন্দিরে ভাঙচুর, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের 2 নম্বর ইউনিয়নের শ্মশান মন্দিরে হামলা চালিয়ে অগ্নিসংযোগ এবং নেত্রকোনা শহরে রামকৃষ্ণ মিশন এবং ইসকন মন্দিরে একের পর এক ভাঙচুর চালায় বিক্ষোভকারীরা। বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় এবং তাদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলির উপর আক্রমণের প্রতিবাদে মঙ্গলবার বিক্ষোভ সংগঠিত করে ইসকনের আগরতলা শাখা। এদিন মঠ চৌমুহনীতে মানববন্ধন করে এই শান্তিপূর্ণ প্রতিবাদ বিক্ষোভ সংগঠিত করে ইসকন মন্দির কর্তৃপক্ষ। এই ধরনের ঘটনা অবিলম্বে বন্ধ করার দাবিও জানায় ইসকন কর্তৃপক্ষ। আপনারা জানেন, আসন্ন বাংলাদেশে এক ছাত্র আন্দোলনকে ঘিরে যে আমাদের হিন্দু ধর্মের যে মন্দির রয়েছে, বাড়িঘর রয়েছে, ওনাদের যে ধ্বংস করছে, সেটার বিরুদ্ধে আজকে আমাদের এই মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশ। আমরা অতি সত্বর বাংলাদেশের যে সরকার রয়েছে বা যারা সরকার গঠন করবেন, ওনাদের কাছে আমরা নিবেদন রাখছি যেন আমাদের যারা সনাতন ধর্মাবলম্বী, যারা সংখ্যালঘু, ওনাদেরকে রক্ষা করা হোক। আর বিশেষ করে যারা এই নোংরা আচরণের সঙ্গে যুক্ত, তাদের বিচার করা হোক। কারণ একটা স্বাধীন দেশে একজন নাগরিকের যে আনন্দ উপভোগ করা উচিত, সেটা যেন তারা পায়, তারা যেন ভয়ে ভীতে তারা জীবনযাপন না করে। এই জন্যই আজকে আমাদের এই প্রতিবাদ এবং বিশেষ করে বিক্ষোভ সমাবেশ। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী আপডেটস পেতে চোখ রাখুন নিউজ নাওয়ের পর্দায়।